তাহলে সেকেন্ড পার্ট অফ আওয়ার ক্যাশ বুক জার্নি, দ্যাট ইজ ডবল কলাম ক্যাশ বুক, যেখানে দুটো কলাম থাকবে। আমরা আগেই বলেছি দুটো কলাম মানে একটা থাকবে ক্যাশের কলাম, একটা থাকবে ব্যাংকের কলাম। যে সকল ট্রানজ্যাকশনগুলো আমরা থ্রু ক্যাশ করব, খুব সহজ কথায় অফলাইন মোডে আমরা যে ট্রানজ্যাকশনগুলো করি, সেই ট্রানজ্যাকশনগুলো আমরা ক্যাশের কলামের মধ্যে লিখব। আর যে ট্রানজ্যাকশনগুলো আমরা থ্রু অনলাইন মোড করি, থ্রু ইউপিআই, থ্রু চেক, থ্রু এনইএফটি, থ্রু আরটিজিএস, সেই ট্রানজ্যাকশনগুলোকে আমরা ব্যাংক কলামের মধ্যে লিখব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডবল কলাম ক্যাশ বুকের প্রোফর্মাটা লিখব। আমি অপ্রয়োজনীয় ঘরগুলোকে খুব একটা আঁকছি না, যেগুলো ভিএন, এলএফ। তোমরা এক্সামে যখন করবে, যেখানে দুটো কলাম হবে, একটা এলএফ কলাম, এলএফ স্ট্যান্ডস ফর লেজার ফোলিও অ্যান্ড ভিএন স্ট্যান্ডস ফর ভাউচার নাম্বার। ডেটের কলামটা রেলিভেন্ট, তাই আমি ডেটের কলামটা করছি। সেম ফরম্যাট in the books of কোম্পানির নাম, ক্যাশ বুক, ডবল কলাম, ক্যাশ বুক, ডবল কলাম, বোথ সাইড। সো আগেই ডেবিট আর ক্রেডিটটা লিখে দেবে, কারণ এটা ছাড়া কিন্তু অ্যাকাউন্টে ইনভ্যালিড। ডেবিট ক্রেডিট লেখা হয়ে গেলে ডেট, পার্টিকুলার্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক। বলেছিলাম দুদিকেই দুটো কলাম হবে, একটা ক্যাশের কলাম, একটা ব্যাংকের কলাম। আবার ক্রেডিট দিকে ডেট, পার্টিকুলার্স, ক্যাশ, ব্যাংক। সেটা হচ্ছে আমাদের ডবল কলাম ক্যাশ বুকের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, যে ফরম্যাটটা আগে আমাদের করে ফেলতে হবে, এবং তারপরে আমরা এক এক করে প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে এখানে রেকর্ড করব। আমাদের প্রথম ট্রানজ্যাকশন ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক। সো এটা সেম জিনিস। ক্যাশ ইন হ্যান্ড মানে ক্যাশ বক্স, যেটা আমাদের ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্সের কি ওপেনিং ব্যালেন্স পড়ে আছে, মানে আগের অ্যাকাউন্টিং সাইকেলের লাস্ট যে ক্লোজিং ব্যালেন্সটা ছিল, সেটাই হচ্ছে এই সাইকেলের ওপেনিং ব্যালেন্স। এবং ব্যাংকেও কি ওপেনিং ব্যালেন্স পড়ে আছে। ক্যাশ এবং ব্যাংক দুটোই হচ্ছে অ্যাসেট ইন নেচার, তাই জন্য দুজনেরই ওপেনিং ব্যালেন্স নর্মালি ডেবিট সাইডে হবে। সো টু ব্যালেন্স বেডি। আমরা প্রথম লিখব 2012 জানুয়ারি 1 টু ব্যালেন্স বিডি। ক্যাশ হচ্ছে 7500, 7500। ব্যাংক হচ্ছে 15,500। একটা পার্টিকুলারসের এগেনস্টেই আমরা দুটো অ্যামাউন্টে লিখে দেব। দুটো কলাম জাস্ট দুটো অ্যাকাউন্টকে আলাদা করার জন্য, তাদের নেচার সেম অ্যাজ সিঙ্গেল কলাম ক্যাশ বুক। সিঙ্গেল কলাম ক্যাশ বুকেও যা নিয়ম, যা রুলস, সেম রুলস, সেম জিনিস ডবল কলাম ক্যাশ বুক। খালি অফলাইন মোড ট্রানজ্যাকশন যেগুলো আমরা ক্যাশে করছি, সেগুলো ক্যাশের কলামে বসবে, আইদার সেটা ইনকাম অর এক্সপেন্স। আর যেটা ব্যাংক দিয়ে আমরা করছি, সেটাও সেম ইনকাম অর এক্সপেন্স। আমরা আগের সামসেই বলেছিলাম, একটা ট্রিক শিখিয়েছিলাম, যে ক্যাশ বুক আমরা অত জার্নাল দিয়ে ভেবে টাইম কনজিউমিং করে আমাদের লাভ নেই। আমরা সেটাকে অনেক ইজি মেথডিক্যালি এনেছিলাম, যে যদি আমাদের ট্রানজ্যাকশনটা পড়ে মনে হয় ইট ইজ এক্সপেন্সেস অন দ্য ভিউ পয়েন্ট অফ দ্য কোম্পানি, তাহলে আমরা ডিরেক্ট ক্রেডিট সাইডে লিখে দেবো বাই বলে। আর যদি আমাদের মনে হয় এটা ইনকাম, তাহলে আমরা ডিরেক্ট ডেবিট সাইডে লিখে দেবো টু বলে। সো প্রথম ডেট 3, রিসিভড ফ্রম রাকেশ, রিসিভড ফ্রম রাকেশ, ক্যাশ 5000 and check
8,000 and the check was sent to the bank. এটার মানে 3 তারিখ রাকেশ বলে আমার নিশ্চয়ই একজন ডেটার, যার থেকে আমি বিজনেসে টাকা পাই সে আমার ডেটার। তাই রাকেশ বলে কোনো একজন ডেটার ছিল বিজনেসে, তার কাছ থেকে আমি 3 তারিখ দুটো জিনিস পেয়েছি, 5,000 টাকা ক্যাশ পেয়েছি এবং 8,000 টাকার একটা চেক পেয়েছি। 5,000 টাকার ক্যাশটা আমি ক্যাশেই রেখেছিলাম, 8,000 টাকার চেকটা আমাকে ক্যাশে রাখতে হয়নি, মানে ক্যাশ বাক্সের মধ্যে চেকটা রাখতে হয়নি, আমি সেই দিন ওটাকে ডিরেক্ট ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। আমার ট্রানজ্যাকশনে বলা আছে রিসিভ ফ্রম রাকেশ ক্যাশ ₹5,000 and check of ₹8,000 and the check was sent to the bank on the same date. That means আমি একটা পার্টিকুলার ডে 3 তারিখ টু রাকেশ অ্যাকাউন্ট, রাকেশের থেকে ক্যাশ রিসিভ করছি 5,000 টাকা, যেটা আমি ক্যাশের ঘরে লিখছি, আর ওই দিনই চেকটা ব্যাংক রিসিভ করছে, তাই ব্যাংকের ঘরে লিখছি 8,000 টাকা। নেক্সট 5 পেইড রেন্ট বাই চেক। সো এটা আমার এক্সপেন্স, তাহলে ক্রেডিট সাইডে আসবে ডেট 5 বাই রেন্ট, পেইড রেন্ট বাই চেক। বাই চেক মিনস ক্যাশের ঘরে বসাতে পারবো না, কারণ চেক দিয়ে কাউকে পে করলে সেটা ব্যাংক থেকে টাকাটা বেরিয়ে যায়, তাই যেহেতু ব্যাংক থেকে টাকাটা বেরিয়ে যাবে তাই ব্যাংকের ঘরে লিখে দেবো 4,000। নেক্সট ডেট 7 পারচেজ a type machine and paid in check, purchase a type machine and paid in check, that means expense। অত জার্নাল দিয়ে আমরা আর ভাববো না, আমরা এখন অ্যাডভান্স হয়ে গেছি। সো বাই ডেট হচ্ছে 7 বাই টাইপ মেশিন অ্যাকাউন্টও লিখতে পারো, আরও ভালো শোনায় অফিস ইকুইপমেন্ট। যত রকমের অফিস ইকুইপমেন্টস আছে সেগুলোকে আমরা অফিস ইকুইপমেন্ট বলে লিখতে পারি। কেউ যদি টাইপ রাইটার অ্যাকাউন্ট লেখে 100% মার্কস পাবে। আমি লিখছি বাই অফিস ইকুইপমেন্ট। যখন আমরা এর ন্যারেশন লিখব তখন আমরা লিখে দেব বিং টাইপ রাইটার পারচেজড থ্রু চেক। ন্যারেশনে আমরা মেনশন করে দেব যে কি ধরনের অফিস ইকুইপমেন্ট আমরা পারচেজ করেছি। যেহেতু আমরা এটা কিনেছি থ্রু চেক, তাই জন্য আমরা এটা ব্যাংকের ঘরে লিখব 3,500। 3,500 এই অবধি বোঝা গেল? তা অফিস ইকুইপমেন্ট আমরা পারচেজ করছি থ্রু চেক, সো বাই অফিস ইকুইপমেন্ট ব্যাংকের ঘরে 3,500। এইবার 10th January sold goods to Mr. Agarwal in cash, sold goods to Mr. Agarwal in cash। তার মানে এটা আমার ইনকাম, মিস্টার আগরওয়ালকে গুডস বিক্রি করেছি। সো ইজিলি আমি লিখে দেবো টু সেলস অ্যাকাউন্ট। টু সেলস অ্যাকাউন্ট কত টাকার গুডস বিক্রি করেছি? 6,200। কিসে বিক্রি করেছি? ইন ক্যাশ। সো দ্যাট মিনস ক্যাশের ঘরে আমরা লিখব 6,200। নেক্সট সেন্ট টু ব্যাংক, sent to bank a check received from Mr. Puri, sent to bank a check received from Mr. Puri। মিস্টার পুরীর থেকে একটা চেক আমি রিসিভ করেছি। সেন্ট টু ব্যাংক আর চেক রিসিভ ফ্রম মিস্টার পুরী। এইটার একটু ভালো করে আগে ভাববে, কনসেপ্ট একটু ভালো করে আগে কনসেপ্টটা ভাববে। ওরা বলছে সেন্ট টু ব্যাংক আর চেক,
sent to bank a check received from Mr. Puri. এটার মানেটা আমি আগে বলছি। এটার মানে হলো আমি পুরীর থেকে একটা চেক রিসিভ করেছিলাম, সেইটা আমি আজকে ব্যাংকে পাঠাচ্ছি। কোথাও লেখা নেই রিসিভ আ চেক ফ্রম মিস্টার পুরি অ্যান্ড সেন্ড টু দ্য ব্যাংক, এটা লেখা নেই। যদি এটা লেখা থাকতো যে পুরীর থেকে একটা চেক রিসিভ করে আমি ব্যাংকে পাঠাচ্ছি, দ্যাট মিনস আজকেই আমি চেকটা রিসিভ করছি, আজকেই ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি, তখন আমি এখানে টু মিস্টার পুরি লিখে ব্যাংকের ঘরে অ্যামাউন্টটা লিখে দিতে পারতাম। সেটা আমাকে এখানে বলেনি, আমাকে বলেছে সেন্ড টু ব্যাংক আ চেক, ব্যাংকে একটা চেক পাঠিয়ে দাও রিসিভ ফ্রম মিস্টার পুরি, যেটা তুমি মিস্টার পুরীর থেকে রিসিভ করেছো। দ্যাট মিনস এটা অলরেডি আমি রিসিভ করেছি। এবার কোশ্চেনটা হচ্ছে, স্যার এর আগে তো আমি রিসিভ করিনি, নাই করতে পারি। আমার গোয়িং কনসার্ন কনসেপ্ট হয়তো আগের অ্যাকাউন্টিং পিরিয়ডে রিসিভ করে বসে আছি, তাহলে আগের অ্যাকাউন্টিং পিরিয়ডে রিসিভড আমি করতেই পারি। তাহলে এই মুহূর্তে ওই চেকটা আমার ক্যাশ বাক্সে আছে, এই মুহূর্তে ওই চেকটা আমার ক্যাশ বাক্সে আছে। আমার বিজনেসের একটা ক্যাশ বাক্স থাকে, যে কোনো দোকানে গেলে আমরা দেখতে পাই একটা বাক্সের মধ্যে টাকা রাখে দোকানদাররা, ওই বাক্সের মধ্যে আমার চেকটা আছে। আমি ওই বাক্স থেকে চেকটা ব্যাংকে পাঠিয়ে দেব, ওই বাক্স থেকে আমি চেকটা ব্যাংকে পাঠিয়ে দেব। তাহলে অ্যাকচুয়ালি আমার এখন ক্যাশের ব্যালেন্সটা কমে যাচ্ছে, আমার ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। ক্যাশের ব্যালেন্সটা কমে যাচ্ছে, ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি জার্নালটা এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমাদের জার্নালটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ভালো করে বুঝুন। ঠিক সেম জার্নালটা আমরা আগের সিঙ্গেল কলাম ক্যাশবুকেও একবার পেয়েছিলাম। আমরা তখন বাই ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম। সিঙ্গেল কলাম ক্যাশবুকের যে অঙ্কটা আমরা একটু আগে করেছি, সেই অঙ্কটাতেও আমরা সেম একটা ট্রানজাকশন পেয়েছিলাম, যেখানে আমরা চেক ব্যাংকে পাঠাচ্ছিলাম। সেই অঙ্কটাতে আমরা কি করেছিলাম, আমরা ডেট হচ্ছে 14, আমরা লিখেছিলাম বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট করে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুক ছিল, তাহলে ব্যাংকের ঘর তখন ছিল না, আমরা ক্যাশের ঘরে অ্যামাউন্টটা লিখেছিলাম। এখানে অ্যামাউন্টটা হচ্ছে 3000 টাকা। এইটা আমরা আগের অঙ্কে করেছিলাম। আগের অঙ্কে আমরা যখন সিঙ্গেল কলাম ক্যাশবুক করেছিলাম তখন আমরা এইটা করেছিলাম। কিন্তু এটা ডবল কলাম ক্যাশবুক। ডবল কলাম ক্যাশবুকে যদি কোনো এন্ট্রিতে, খুব ইম্পর্টেন্ট জায়গা, ডবল কলাম ক্যাশবুকে যদি কোনো এন্ট্রিতে ট্রানজ্যাকশানে ক্যাশ এবং ব্যাংক দুটো পার্টি থাকে, ডবল কলাম ক্যাশবুক তার মানে একই অ্যাকাউন্টে ব্যাংকও আছে, একই অ্যাকাউন্টে ক্যাশও আছে, অথচ ট্রানজ্যাকশানেও ক্যাশও আছে ব্যাংকও আছে। খুব কমপ্লিকেটেড, কিন্তু ভাবলে খুব ইজি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এই ধরনের এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি, CONTRA, কন্ট্রা এন্ট্রি। ডবল কলাম ক্যাশবুকে যদি কোনো ট্রানজ্যাকশানে ব্যাংক এবং ক্যাশ এরা দুজন একসাথে থাকে, একজন ডেবিট একজন ক্রেডিট, তখন তাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। খুব সিম্পলি ভাববে, খুব লজিক্যাল। ব্যাংকের আগে কি আছে? বাই। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট মিনস বাই ব্যাংক অ্যাকাউন্ট, তাই বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখে দেবো। সেম ক্যাশের আগে কি আছে? টু, তাহলে একই জায়গায়
টু ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখে দেবো। অঙ্ক করতে করতে আমরা যখন একটু ম্যাচিওর হয়ে যাব তখন আমরা ব্যাপারটা আরো ভালো বুঝে যাব, কিন্তু যতদিন না হচ্ছি 2-3টে ক্লাস কিচ্ছু না, চিন্তার কোনো কারণ নেই। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশের আগে কি আছে? টু আছে, তাহলে ও টুর দিকে বসবে। ব্যাংকের আগে কিছু নেই, তার মানে ওটা বাইয়ের দিকে বসবে। এবার আমি ছোট থেকে একটা কনসেপ্ট শিখিয়ে এসেছি, যার বই তার নাম আসে না। যার বই তার নাম আসে না। যখন বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখবে তখন আর ব্যাংকের ঘরে কিছু লিখবে না। যখন বাই ব্যাংক অ্যাকাউন্ট লিখবে তখন ব্যাংকের ঘরে হবে না, অ্যামাউন্টটা বসবে ক্যাশের ঘরে। আর যখন ক্যাশ অ্যাকাউন্ট লিখবে তখন ক্যাশের ঘরে কিছু হবে না, বসবে ব্যাংকের ঘরে। এই হচ্ছে কন্ট্রাইনশন। পাশে একটা C1 যেহেতু এটা প্রথম কন্ট্রা এন্ট্রি এই ক্যাশ বুকের, তাই সেটাকে C1 দিয়ে আমরা ডিনোট করব। একদম সিম্পল, একদম সিম্পলি, একদম ইজি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, টু ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাংক যেহেতু ডেবিট তাই বাই ব্যাংক। ক্যাশের আগে যেহেতু টু আছে তাই টু ক্যাশ। ইজি। ব্যাংক নাম লেখা রয়েছে তাই ব্যাংকের ঘরে অ্যামাউন্ট বসবে না। এখানে ক্যাশের নাম লেখা আছে তাই ক্যাশের ঘরে অ্যামাউন্ট বসবে না। এই লজিকটা হচ্ছে একদম ক্লারিক্যাল লজিক, কেরানির লজিক, একদম মাছি মারা কেরানির লজিক। আসল কনসেপ্টটা আমাদের ক্যাশ আর ব্যাংকের গল্পটা হচ্ছে, আমি বলেছিলাম যদি বেরিয়ে যায় এক্সপেন্স, যদি এক্সপেন্স হয় তাহলে এই দিকে বসে ক্রেডিট, আর যদি ইনকাম হয় তাহলে ডেবিট দিকে বসে। একটু ভালো করে ভাবো তো, ক্যাশ থেকে টাকা বেরিয়ে যাচ্ছে তাহলে ক্যাশের কোন দিকে বসবে? এই দিকে বসবে, তাই এই দিকে ক্যাশের ঘরে বসেছে। আর ব্যাংকে টাকা ঢুকছে তাহলে ব্যাংকের কোন দিকে বসবে? এই দিকে বসবে। দিস ইজ দ্য অ্যাকাউন্টিং লজিক অ্যান্ড দিস ইজ দ্য ক্লারিক্যাল লজিক। যতক্ষণ না অ্যাকাউন্টিং লজিক মাথায় বসছে ততক্ষণ আমরা ক্লারিক্যাল লজিক দিয়ে মিটিয়ে দেবো। 3-4টে অঙ্ক করতে করতে অ্যাকাউন্টিং লজিকটাই বসে যাবে। তো তখন আমরা এরকম বোকা ক্লারিক্যাল লজিকটাকে আর মাথায় রাখবো। নেক্সট, এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। আজ থেকে 6-7 বছর পরেও কিন্তু কোনো ইন্টারভিউতে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় অ্যাকাউন্টিং এর ছেলেদের মেয়েদের, যে কন্ট্রা এন্ট্রি কাকে বলে। নেক্সট, পেইড ক্যারেজ অন সেলস। পেইড ক্যারেজ অন সেলস 300 টাকা। আমি ভ্যান ভাড়া দিয়েছি। কিসে দিয়েছি বলেন? ভ্যানওয়ালাকে তো আর সচরাচর কেউ চেক দেয় না, না বললে ক্যাশও করতে পারো, ব্যাংকও করতে পারো। সচরাচর কমনলি এগুলো ক্যাশে, তাই জন্য বাই ক্যারেজ। ডেট 16, বাই ক্যারেজ 300। নেক্সট 70, bank credited interest and debited bank charges। ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট করিয়েছে, আগে এইটুকু ভালো। ব্যাংক যদি ইন্টারেস্ট ক্রেডিট করায় তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে। ক্রেডিট করানোর সাথে কিন্তু এই ক্রেডিট ডেবিটের সম্পর্ক খুঁজতে যাবে। ব্যাংকে কোনো কিছু যখন ক্রেডিট হয়, ভালো করে দেখবে তোমাদের স্কলারশিপের টাকা যখন ঢোকে মোবাইলে একটা SMS আসে, ইওর অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড উইথ 12,000 অ্যাজ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আবার তোমরা যখন কোথাও 40 টাকা দিয়ে কিছু খাও তখন দেখায় ইওর অ্যাকাউন্ট ডেবিটেড বাই ₹40 অ্যান্ড অ্যাভেলেবেল ব্যালেন্স সাম। সো ব্যাংক থেকে টাকা কেটে নিলে ব্যাংক বলে ডেবিটেড, আর ব্যাংকে টাকা ঢুকলে ব্যাংক বলে ক্রেডিটেড। তাই ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিয়েছে, তাহলে এটা আমার ইনকাম না এক্সপেন্স? এটা আমার ইনকাম। ইনকাম মানে টু ইন্টারেস্ট রিসিভড, টু ইন্টারেস্ট রিসিভড। ডেট কত? 70। আচ্ছা, ব্যাংক যদি আমাকে ইন্টারেস্ট দেয়, টাকাটা ব্যাংকে জমা হবে না বাড়িতে ক্যাশে এসে জমা হবে? ব্যাংকে জমা হবে।
তাহলে ব্যাংকে আমি ডিরেক্ট লিখে দেবো 150। আর সেম ডেটে ব্যাংক চার্জেস কেটে নিয়েছে, তা ব্যাংক চার্জেস কাটলে আমার এক্সপেন্স বাই ব্যাংক চার্জেস। নিশ্চয়ই ব্যাংক চার্জেস আমার ঘর থেকে নিয়ে যাবে না, ও ব্যাংক অ্যাকাউন্ট থেকেই নামিয়ে দেবে, ব্যালেন্সটা কমিয়ে দেবে। এই ব্যাংকের ঘরে একই ডেটে দুটো ট্রানজাকশন হলো, দুদিকে আমরা দুভাবে লিখি। ডবল কলাম ক্যাশ বুক মানে একই সাথে ব্যাংক ব্যালেন্সও মেনটেন করছি, ক্যাশের ব্যালেন্সও মেনটেন করছি। নেক্সট 19 জানুয়ারি, প্রোপ্রাইটার হাউস রেন্ট পেইড। প্রোপ্রাইটার হাউস রেন্ট পেইড, দেখো অ্যাকচুয়ালি প্রোপ্রাইটারের হাউস রেন্ট পে করা হয়েছে, তাই বাই রেন্ট অ্যাকাউন্ট এখানে তুমি লিগালি লিখতে পারো না, বিকজ দিস ইজ ইন দ্য বুকস অফ বিজনেস। এখানে বিজনেসের এক্সপেন্স আসবে, এখানে বিজনেসের ইনকাম আসবে। প্রোপ্রাইটারের বাড়ির ভাড়াটা বিজনেসের খরচা নয়, বাট প্রোপ্রাইটার তো বিজনেস থেকেই টাকাটা নেবে, so it is treated as a personal expenses of proprietor, and when proprietor withdraw a particular amount of money as personal use, then the terminology is drawings. So this is treated as by drawings account. 90 by drawings account. Now this question, কি টাকাটা ব্যাংক থেকে তুলেছে না ক্যাশ থেকে তুলেছে? বলা আছে প্রোপ্রাইটার হাউস রেন্ট পেইড, কিছু বলে দেওয়া নেই। কিছু বলে দেওয়া না থাকলে আমরা ক্যাশই ধরব, যে আমরা ক্যাশ থেকে টাকাটা তুলেছি। ক্যাশের ব্যালেন্স কমে গেল। নেক্সট 21 জানুয়ারি, sold goods for cash 9,000। 9,000 টাকার গুডস বিক্রি করেছি। আউট অফ দ্যাট 4,000 ডিপোজিটেড ইনটু ব্যাংক। আউট অফ দ্যাট 4,000 ডিপোজিটেড ইনটু ব্যাংক। 9,000 টাকার গুডস বিক্রি করেছি, তার থেকে 4,000 টাকা ব্যাংকে এসেছে, তাহলে 5,000 টাকা নিশ্চয়ই ক্যাশে এসেছে। 9,000 টাকার গুডস যদি বিক্রি করি আমি 9,000 টাকাই পাবো। বলে দিয়েছে 4,000 টাকা ব্যাংকে পেয়েছি, তার মানে ইনডাইরেক্টলি 5,000 টাকা ক্যাশে পেয়েছি। এখানে তো চেক ফেকের গল্প কিছু বলেনি, ওসব কন্ট্রা ঝামেলাতে যাবোই না। সিম্পল। 21 টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে লিখে দাও 5,000, ব্যাংকের ঘরে লিখে দাও 4,000। ব্যাংকে 4,000 টাকা ঢুকেছে আর ক্যাশে 5,000 টাকা। নেক্সট পেইড ট্রাভেলিং এক্সপেন্সেস, এক্সপেন্স 25 বাই ট্রাভেলিং এক্সপেন্সেস কত? ₹7। ক্যাশে বসিয়ে দাও, কিছু বলে নেই, ক্যাশেই দেব। নেক্সট পারচেজ মেশিনারি বাই চেক। মেশিনারি কিনেছি, এক্সপেন্স বাই মেশিনারি অ্যাকাউন্ট বাই চেক। চেক মানে কোনো উপায় নেই, থ্রু ব্যাংক 6,005। নেক্সট পেইড wages for installation of machinery. Paid wages for installation of machinery ₹500। মেশিনারি কিনেছি, মেশিনারির জন্য ওয়েজ পে করেছি। ওয়েজটা পে করেছি, কিছু বলার নেই, কারণ ওটা ক্যাশে পে করেছি। কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম ডেটেই আমি লিখতে পারি বাই কিছু একটা লিখে ক্যাশে 500 টাকা। যদি কিছু একটাতে কি লিখবো, বাই ওয়েজ লিখবো না,
যখন আমরা জার্নাল করিয়েছিলাম আমরা বলেছিলাম কোনো অ্যাসেট ইনস্টলেশন যদি করা হয় সেটা ক্যাপিটাল এক্সপেন্সেস, নন রেকারিং ইন নেচার, বিজনেসে বারবার হয় না, তাই সেইটাকে ওই অ্যাসেটের দামের মধ্যেই ধরা হয়। আমি যখন বলেছিলাম যে 10,000 টাকার অ্যাসেট কিনছি এবং 500 টাকা ওয়েজ পে করছি ইনস্টলেশন, তাহলে মেশিনটার ভ্যালুই হবে 10,500। আমরা লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক 10,500। এখানে আমরা ব্রেক করলাম ব্যাংক আর ক্যাশে, কারণ এন্ট্রিটা দুটো ভাগে ভাগ হয়েছে। এখানে জার্নাল এন্ট্রি রয়েছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 6,500 প্লাস 500 মানে 7,000, টু ব্যাংক 6,500, টু ক্যাশ 500, তাই জন্য এটাও বাই মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারির জন্য যদি ইনস্টলেশন পে করা হয় সেটা মেশিনারি অ্যাকাউন্ট বলেই লেখা হবে, সেটা ওয়েজেস বলে লেখা হবে না। নেক্সট, ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ, আবার একটা কন্ট্রাক্ট। অফিসের পারপাসে ব্যাংক থেকে ক্যাশ তোলা হয়েছে, তাহলে এটা ড্রয়িংস নয়, তাহলে এর একটা পার্টি হচ্ছে ক্যাশ, একটা পার্টি ব্যাংক। তাহলে এখানে কি গল্প হয়েছে, ক্যাশ এখানে বেড়েছে কারণ ব্যাংক থেকে ক্যাশ তুলে এনে ক্যাশ বাক্সে রেখেছি, ক্যাশ বেড়েছে, ব্যাংক কমেছে। ক্লারিক্যাল মেথড, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, একদম ক্লারিক্যাল মেথড। ক্যাশ বাড়ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, টু ব্যাংক মানে টু ব্যাংক, টু ব্যাংক মানে টু ব্যাংক, বিকজ এটা ক্লারিক্যাল মেথড, কোনো লজিক নেই। টু ব্যাংক টু ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বাই ক্যাশ অ্যাকাউন্ট। সেম ডেট হবে 29 জানুয়ারি, কত টাকা, 6,000 টাকা। এইবার বাই ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে কার ঘরে বসবে, ব্যাংকের ঘরে। বাই ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে কার ঘরে বসবে, ব্যাংকের ঘরে, 6,000। টু ব্যাংক অ্যাকাউন্ট, কার ঘরে বসবে, ক্যাশের। এবার অ্যাকাউন্টিং লজিক, অ্যাকাউন্টিং লজিক, ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেছে, তাহলে ব্যাংকের এক্সপেন্স, ক্রেডিট সাইড অফ ব্যাংক। ক্যাশে টাকা ঢুকেছে, ক্যাশের ইনকাম, ডেবিট সাইড অফ ক্যাশ। দিস ইজ অ্যাকাউন্টিং। তাহলে এটা হলো কন্ট্রা 2, তাহলে C2 C2। এরকম যদি কন্ট্রা 3 4 হয় তখন আমরা C3 C4 এরকম লিখতে লিখতে যাব। তাহলে আবার এটা C3 হলে এটা C4 নয়, এটা C2 হলে এটাও C3। নেক্সট, লাস্ট 31st, ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক। ডিভিডেন্ড মানে হলো আমি যখন কোনো কোম্পানির শেয়ার কিনি তখন আমি কোম্পানির ওইটুকু পোর্শনের মালিক। আমার কাছে হয়তো টাটা কোম্পানির 100টা শেয়ার আছে, টাটা কোম্পানির হয়তো টোটাল মার্কেটের শেয়ার আছে 1 লাখ, 1 লাখের মধ্যে আমার 100টা শেয়ার আমার, তাহলে আমি হচ্ছি টাটা কোম্পানির ওই 100/1 লাখের মালিক। যদি টাটা কোম্পানির মার্কেটে 1 লাখ শেয়ার থাকে আর আমি যদি তার মধ্যে 100টা শেয়ার হোল্ড করি তাহলে আমি হচ্ছি টাটা কোম্পানির 100/1 লাখের মালিক। এবার টাটা কোম্পানি যখন বছরের শেষে প্রফিট ডিক্লেয়ার করে, শেয়ার হোল্ডারদের বোনাস ডিভিডেন্ড দেয়, এই শেয়ার হোল্ডাররা প্রফিটের যে টাকাটা পায় ওটাকে বলা হয় ডিভিডেন্ড। ওই ডিভিডেন্ডটা তো টাটা কোম্পানি আমার হাতে হাতে দেবে না, আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তাই ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক না বললেও ডিভিডেন্ড অলওয়েজ ব্যাংকেই ঢুকে। তাই ডিভিডেন্ড কিছু বলেনি মানে কেউ আবার ক্যাশে লিখে দেবে, সেটা লজিক্যালি কারেক্ট নয়। তাহলে ব্যাংক ডিভিডেন্ড কালেক্ট করেছে, টু ডিভিডেন্ড রিসিপ্ট, টু ডিভিডেন্ড রিসিপ্ট, ব্যাংকের ঘরেই বসবে 2005। এবার সেম লজিক আমাকে লেজার করতে হবে। এইবার একটা কথা,
এটা কিন্তু হতেই পারে যে ক্যাশের হয়তো এই দিকের যোগফল বেশি হলো, ব্যাংকের হয়তো এই দিকের যোগফল বেশি। এটা কিন্তু কোথাও লেখা নেই যে সিডি যদি ক্যাশের এদিকে বেরোয় ব্যাংকেরও এদিকেই বেরোবে না, যার যেদিকে খুশি হতে পারে। এটা একেবারেই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না যে একটা হেড করলে একটা টেল পড়বে, তা কিন্তু না। এটা বলা যাবে না যে ক্যাশ যদি এদিকে হয় ব্যাংক এদিকেই হবে, না সেটা বলা যাবে। কিন্তু দুজন কিন্তু মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এ এদিকে পড়ছে মানে তার সাথে কোনোভাবেই এর কোনো রিলেশন নেই। তাই আমরা কি করব, আমরা আগে একটা একটা করে করব। আমরা আগে ক্যাশের যোগটা বার করব, তারপরে আমরা ব্যাংকের যোগটা বার করব। আমরা যদি ক্যাশের টোটালটা করি তাহলে আমাদের এই ডেবিট সাইডে টোটালটাই বেশি হবে, 29,700। এদিকে আমরা লিখে দেবো 29,700। জানুয়ারি মাস, তাহলে 31 জানুয়ারি লাস্ট ডে বাই ব্যালেন্স। 29,700 থেকে এইগুলোকে যদি আমরা লেস করি তাহলে হবে 24,630। এই অঙ্কটাই আমাদের ব্যাংকেরও এদিকটা বেশি, তাই জন্যই কথাটা বলে রাখলাম। বাড়িতে যখন আমরা অন্য অঙ্ক প্র্যাকটিস করবো তখন কিন্তু হতেই পারে ব্যাংকের এদিকটা বেশি, তখন আবার আমরা এদিকে একটা টু ব্যালেন্স সিডি লিখে ক্যাশের ঘরে দাগ দিয়ে ব্যাংকের ঘরে লিখি, ঠিক আছে। এখানে এদিকেই বেশি হচ্ছে, এদিকে হচ্ছে টোটাল 33,150, সেটাই আমরা লিখে দেবো 33,150। তার থেকে এইগুলোকে আমরা যদি লেস করি 13,100 হয়ে গেল। তাহলে পরের মাসে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি 1, এটাই অ্যান্সার। টু ব্যালেন্স বিডি, ক্যাশে পড়ে আছে 24,630 আর ব্যাংকে পড়ে আছে 13,100। এই হলো আমাদের কমপ্লিট ডবল কলাম ক্যাশ বুক, যেখানে ক্যাশ এবং ব্যাংক একসাথে রয়েছে। খুব ইম্পর্টেন্ট ডবল কলাম ক্যাশ বুকে এই কন্ট্রা এন্ট্রিটা করা, যদি সঠিকভাবে আমরা করতে পারি আমরা ফুল মার্কস এখানে পাবো। তো আবার বলছি, আমি স্পেস প্রবলেমের জন্য আমি ন্যারেশনগুলো লিখিনি, তোমাদের এক্সামে কিন্তু ন্যারেশনগুলো লিখতে হবেই হবে, ইটস ম্যান্ডেটারি। লেজার ফোলিও নাম্বার আর ভাউচার নাম্বার ভিএম আর এলএফ অতি অবশ্যই কাটবে। সো আশা করি খুব ভালো করে ডবল কলাম ক্যাশ বুক এবং সিঙ্গেল কলাম ক্যাশ বুক ক্লিয়ারলি বোঝা গেছে।